আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনূস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের কি ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে, মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক সখ্যতা বাড়ানো উচিত না, সেসব বিষয়ে মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে, চীন থেকে যুদ্ধ বিমানের পর যুদ্ধ বিমান কিনছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার দিন ওয়াশিংটন গেছেন। যেমনটা হয়, খলিলুর রহমানের যে কোনো সফরের ক্ষেত্রে মূলধারার সংবাদ মাধ্যম থেকে কিংবা সরকারের তরফে তার আনুষ্ঠানিক বৈঠক বা সফর সম্পর্কে কোনো খবর পাওয়া যায় না। নানা সূত্র থেকে এরপর বেরিয়ে আসতে থাকে যে খলিলুর রহমান কখনো দোহায়, কখনো যুক্তরাষ্ট্রে গেছেন এবং বারবার যাচ্ছেন সরকারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষভাবে বিভিন্ন বার্তা বহন করে নিয়ে আসতে। খলিলুর রহমান এ দফায় ওয়াশিংটন যাবার পর এখন দেখা যাচ্ছে যে তিনি পৌঁছে যাওয়ার পর মূলধারার সংবাদ মাধ্যমগুলো দূতাবাস সূত্রেই খবর জেনে সে খবর প্রকাশ করবার সাহস করছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাকে যে ওয়াশিংটনে বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের তরফে, সেটা জানান দেওয়ারও চাপ আছে ডক্টর ইউনূস সরকারের ওপরে এবং সে কারণে জানা যাচ্ছে যে এ দফায় নির্বাচন বিষয়ে আলোচনা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে, আলোচনা হবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়েও, বাণিজ্য শুল্কের বিষয়টি মাথায় রেখে। এবং ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস সূত্রে জানিয়ে দেওয়া হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টার যে খসড়া সূচি আছে তাতে তার আলাপ করবার কথা আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে, আলোচনা করবার কথা আছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে। স্পষ্টত বোঝা যাচ্ছে মার্কিন প্রশাসন বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে উদ্বিগ্ন। তারা গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে তাদের যে বার্তা সেটা ইউনূস সরকারকে পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরটির সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রশাসনে বদল এনে এই অঞ্চলে তার বিশ্বস্ত যে ব্যক্তিবর্গকে বসিয়েছেন, একেবারে সার্জিও গোর, পল কাপুরের মতো ব্যক্তি, অ্যালিসন হুকারের মতো ব্যক্তি, সেই প্রত্যেকজনের সঙ্গে এ দফায় সাক্ষাৎ হবে খলিলুর রহমানের। দেখেন, সার্জিও গোর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োজিত হয়েছেন এবং তাকেই এ দফায় নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে। সার্জিও গোরকে নভেম্বরে যখন শপথ গ্রহণ করানো হয় তখন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে স্পষ্টত তাকে বলেন যে বন্ধু মোদির পরামর্শ অনুসারে এবং তার সঙ্গে সুসম্পর্ক রেখে চলাই হবে সার্জিও গোরের মূল উদ্দেশ্য। কারণ একদিকে যেমন এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসন মনে করে ভারত সরকার বা ভারত তাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রধান মিত্র চীনকে একরকমের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে, চীনের প্রভাব মুক্ত রাখবার ক্ষেত্রে এই অঞ্চলে ভারত তার প্রধান মিত্র। তার চেয়েও যে বড় বার্তাটা প্রেসিডেন্ট ট্রাম্প কোনো রাগঢাক না রেখে সার্জিও গোরকে দিয়েছেন সেটা হচ্ছে ভারতে যে বিশাল মধ্যবিত্ত আছে তাতে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি আরো বাড়াতে হবে এবং সেই লক্ষ্যটা মাথায় রেখে যাতে সার্জিও গোর সেখানে কাজ করে। দেখেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের ওঠানামা দেখা যাচ্ছে, মানে এই সম্পর্কটা ভালো হয়, এই সম্পর্কটা ভীষণ খারাপ হয়ে যায়। ট্রাম্প যাকে মাই ফ্রেন্ড মোদি বলেন, সেই মোদির সঙ্গে ট্রাম্প প্রশাসনের তার প্রধান কারণ কিন্তু এটাই যে ট্রাম্প কিছুতেই সহ্য করতে পারছেন না যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে বা
অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য বাড়াবে, বিশেষ করে রাশিয়ার মতো দেশের সঙ্গে, যখন ভারত সেই ব্যবসাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারে। কাজেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যাবতীয় মার্কিন প্রশাসনের প্রধান পার্থক্যটা হচ্ছে ট্রাম্প প্রশাসন সব বাণিজ্যের লেন্সে দেখেন। এই ইউনূস সরকার যেই মার্কিন প্রশাসনের এক রকমের উৎসাহে, সমর্থনে এবং পরিকল্পনায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, মানে বাইডেন সরকার, সেই সরকারগুলো মানে এযাবৎকালের মার্কিন প্রশাসনের প্রধান একটা লক্ষ্য থাকতো রেজিম চেঞ্জের মাধ্যমে, মানে তারা যাদেরকে মার্কিন বিরোধী সরকার হিসেবে চিহ্নিত করত, শেখ হাসিনা স্পষ্টতই তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী সরকার হিসেবে চিহ্নিত হয়ে এসেছে। ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কটা খারাপ হতে থাকায় সেই অবস্থায় তারা বরাবর মার্কিন স্বার্থ বিরোধী সরকার সরিয়ে মার্কিন স্বার্থ দেখবে এমন সরকার বসাতে চায়। এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারগুলো, বিশেষ করে অনেকেই বলেন ডেমোক্র্যাট সরকারগুলো, এমনকি সেক্ষেত্রে ওই সরকারের পতনের পর যদি উগ্রবাদের বিকাশ হয়, ইসলামী চরমপন্থার বিকাশ হয়, সেসব সরকারকেও মার্কিন সরকার বরাবর আশকারা দিয়ে এসেছে। ট্রাম্প প্রশাসন এ দফায় ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছে যে তারা কিছুতেই এসব গণতন্ত্র আনতে বা রেজিম চেঞ্জ করতে উৎসাহ দেবে না। আর তার চেয়ে সবচেয়ে বড় যে কাজটা তারা ঠেকাবে সেটা হচ্ছে তারা ঠেকাবে ইসলামী উগ্রবাদের বিকাশে। সার্জিও গোর মানে আবারও মনে করিয়ে দেই, নয়াদিল্লিতে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে, তিনি কিন্তু 22শে ডিসেম্বর মানে ওসমান হাদির মৃত্যুর পর প্রতিক্রিয়ায় যে ভয়াবহ সব ঘটনা ঘটলো, ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট ভাঙচুর, দীপু দাস হত্যা, এই সব ঘটনার পর সরাসরি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন এবং সেই খবরটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই তখন কিন্তু জানানো হয়েছিল যে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে এই বলে আশ্বস্ত করেছেন যে নির্বাচনটা তারা যথাসময়ে অনুষ্ঠিত করবেনই। কিন্তু কিছুতেই যে মার্কিন প্রশাসন সে ব্যাপারে আস্থা রাখতে পারছে না। এমনকি ওসমান হাদির ঘটনার পর খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যে যুক্তরাষ্ট্র খুবই দ্রুততার সাথে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সমর্থন দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনলেও তারা যে ভরসা রাখতে পারছে না যে ডক্টর ইউনূস সরকার সত্যি একটা নির্বাচনের দিকে হাঁটছে, তার একটা কারণ সার্জিও গোর দিল্লির মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার পরপরই কিন্তু তারই পরামর্শে বা ভারতের সঙ্গে তাদের আলোচনার প্রেক্ষিতে নভেম্বরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই খলিলুর রহমানকে ভারতে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তখনও এ খবর খুবই গুরুত্বপূর্ণ সূত্রে জানা গিয়েছিল যে সেই সভায় মানে দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার সভায় সার্জিও গোর কিংবা সার্জিও গোরের ঘনিষ্ঠ দূতেরা উপস্থিত ছিলেন এবং সেই সভায় সরাসরিভাবে খলিলুর রহমানকে একদিকে যেমন ধর্মীয় উগ্রবাদের বিকাশ ঠেকাতে অনুরোধ করা হয়, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প গড়ে উঠছে সেসবের দলিলপত্র ভারতের তরফে তার কাছে হস্তান্তর করা হয়, তেমনি বলা হয় যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, একটা আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন ছাড়া যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে খলিলুর রহমান ডক্টর ইউনূসের সরকার, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কিছুতেই বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দিতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু তখন তোলা হয়। সেই আলোচনা সেখানে থেমে যায় এবং খলিলুর রহমানকে বলা হয় গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে ঢাকায় আবারও আলোচনা করতে এবং 5 দিন পরেই তাকে উপস্থিত করা হয় আবার দোহার একজন শীর্ষস্থানীয় মার্কিন ঘনিষ্ঠ মধ্যস্থকের নেতৃত্বে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং খলিলুর রহমান এই 3 পক্ষের কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আবারও এই আলাপটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফে তোলা হয়েছিল যে একটা অন্তর্ভুক্তি মূলক নির্বাচনই কেবলমাত্র বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূস সরকারকে আওয়ামী লীগকে
কাউকে এই নির্বাচনে সংশ্লিষ্ট করার বিষয়ে রাজি করাতে পারে না। তবে তফসিল ঘোষিত হওয়ার পর তারা যে এক রকমের স্বস্তি বোধ করবার প্রত্যাশা করছিল, সেই স্বস্তি তাদের কেটে যায় ওসমান হাদির হত্যাকাণ্ডের মাধ্যমে। এবং সে কারণে সার্জিও গোর একদিকে ডক্টর ইউনূসকে ফোন করেন এবং এখন খলিলুর রহমানকে ওয়াশিংটন ডেকে নিয়ে গেছেন তারা, এবং সেই বৈঠকে সার্জিও গোর ছাড়াও উপস্থিত থাকছেন এবং তার সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। যেই পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত শুধু নন, এই পল কাপুর হচ্ছেন তিনি একজন একাডেমিক। তিনি বরাবর তার পুরো একাডেমিক জীবনের মূল গবেষণার বিষয় হচ্ছে জিহাদ এবং এই যে পাকিস্তান কি করে জিহাদ অস্ত্রটি ব্যবহার করে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ রপ্তানি করে, এই বিষয়টি নিয়ে তিনি গবেষণা করেছেন। কাজেই বুঝতে বাকি থাকে না ট্রাম্প প্রশাসন তাদেরকে নিয়োগ করেছেন এই পদগুলোতে এবং তারা আসলে কি এজেন্ডা নিয়ে আসছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ যখন নিযুক্ত হন তখন সেনেটে এমন প্রকাশ্য শুনানি ঘটে, তখন পরিষ্কারভাবে তাদেরকে কি এজেন্ডায় বা কি দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে, নিয়োগ করা হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায়। পল কাপুরকে নিয়োগ করা হয়েছে একদিকে এই অঞ্চলে ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকাতে, পাকিস্তান যে ধরনের ইসলামী সন্ত্রাসবাদ রপ্তানি করতে চায় দেশে দেশে সীমান্ত পেরিয়ে, সেটা ঠেকাতে, এবং তাকে বিশেষ যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলে চীনের প্রভাব মুক্ত করতে। এবং সেক্ষেত্রে পল কাপুর তিনি যখন এই অঞ্চলের দায়িত্ব পান, বিশেষ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান জে-10 কিনছে, এগুলো ভালো লক্ষণ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সরকারের সঙ্গে যে তাদের কত দূরত্ব সেটা স্পষ্ট হয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠাচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার শুনানির সময়ও কিন্তু সেনেটে এই আলাপ হয়েছে যে কমিউনিস্ট চীন থেকে সামরিক যুদ্ধাস্ত্র কিনছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, কি করে এই ঝুঁকি কমিয়ে আনা যাবে। তখন এই বাংলাদেশে এসে যোগ দেবেন কাজে যেই নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এই প্রতিশ্রুতি মার্কিন সেনেটে দিয়ে এসেছেন যে তিনি বাংলাদেশকে বোঝাবেন চীনের সঙ্গে এই সামরিক সখ্যতা বাড়ানোর ঝুঁকি সম্পর্কে। এবং তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে এবং অপেক্ষা করছে যে শিগগিরই সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনূস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের কি ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে, মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক সখ্যতা বাড়ানো উচিত না, সেসব বিষয়ে মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে, চীন থেকে তো যুদ্ধ বিমানের পর যুদ্ধ বিমান কিনছে, তারা দেখছে জে-10 চীন থেকে কিনবার ঘোষণার পর এই সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানে গিয়ে ঘোষণা দিয়ে এসেছেন পাকিস্তান চীনের যৌথ কারিগরি সহায়তায় JF-17 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার। কাজেই ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারকে বিশ্বাস করতে পারে না। কাজেই ট্রাম্প প্রশাসন এ অবস্থায় খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে নিয়ে আবারও সুস্পষ্টভাবে এই কথাগুলো মনে করিয়ে দিতে চায় যে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ইউনূস সরকারকে দ্রুত চলে যেতে হবে। সেই সরকারটি কিছুতেই একটা ইসলামিক খিলাফত বা ইসলামী চরমপন্থার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে না, সেটা নিশ্চিত করতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এখনো বলছে যে অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগ সহ নির্বাচন না হলে অন্য কোনো দল, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকানোর মতো শক্তিশালী অবস্থানে ওই দলটি থাকবে কিনা সেই বিষয়টিও ইউনূস সরকার যাতে ভেবে দেখে।
দেশ জুড়ে এক সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট তৈরি হয়েছে। এর মধ্যেই বাড়তি ভোগান্তির কারণ হয়েছে বিক্রির ক্ষেত্রে কমিশন বৃদ্ধি, বিইআরসির একতরফা দাম ঘোষণা বন্ধ করা সহ 6 দফা দাবিতে এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট। যদিও জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি ব্যবসায়ীরা, তবে এলপিজি সংকটে সপ্তাহ জুড়ে চলা গ্রাহক ভোগান্তি ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে চরমে পৌঁছেছিল, এখনো সেই অবস্থায় আছে। আগে থেকে প্রস্তুতি না থাকায় রান্না বন্ধ হওয়ার উপক্রম হয়েছে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের অনেক বাসায়। আপনার বাড়িতে গ্যাস নেই কেন জানেন? যদি না জানেন তাহলে আপনাকে একটা টিপস দিতে পারি। বাংলাদেশে নিযুক্ত মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আপনি, কারণ তিনি এর পেছনে থাকা সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। আরো জানতে চান? চলুন কথা বলা যাক এই বিষয় নিয়ে। আপনার কি মনে হয় শুধু চাহিদা আর যোগানের বিশ্লেষণ দিয়ে আপনি এই রান্নার গ্যাস সংকটকে ব্যাখ্যা করবেন? বাংলাদেশে রান্নার গ্যাসের সংকটকে যদি কেবল সরবরাহ এবং চাহিদার হিসাব বলে ব্যাখ্যা করা হয় তাহলে সেটা হবে বাস্তবতাকে ইচ্ছাকৃতভাবে সরল করা বা উপেক্ষা করা। এখানে সংকটটির কারণ এবং সূত্রপাত অন্য জায়গায়। এর পেছনে বহু স্তরের রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক প্রভাব, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক স্বার্থের সম্মিলিত যোগফল যুক্ত। এলএনজি এবং এলপিজি ঘিরে আজ যে হাহাকার তা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটি দীর্ঘদিন ধরে তৈরি হওয়া একটি কাঠামোগত দুর্বলতার প্রকাশ, যেখানে শেখ হাসিনার সরকারকে উৎখাত করে ক্ষমতার পালাবদল, আন্তর্জাতিক চাপ এবং যারা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তাদের স্বার্থ দেখা এবং তাদেরকে পুরস্কৃত করা, এবং এই যে ইউনূস সরকারের নীতি নির্ধারণ এক জায়গায় এসে মিলে গেছে সবকিছু। বাংলাদেশে নিযুক্ত মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে তো চেনেন না? ওই যে লোকটা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য খেয়ে না খেয়ে উঠে পড়ে লেগেছিলেন। এই রান্নার গ্যাসের জন্য পিটার হাসের ভূমিকা এড়িয়ে যাওয়া অসম্ভব। একজন রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে কাজ করার সময় তিনি যে পরিমাণ রাজনৈতিক যোগাযোগ, নীতিগত তথ্য, আভ্যন্তরীণ বাস্তবতা সম্পর্কে শুধু অবগত ছিলেন তাই নয়, তিনি এটিকে কার্যকর করে বাংলাদেশ থেকে একটি সরকারকে উৎখাত করেছিলেন। এটি তার কূটনৈতিক দায়িত্ব ছিল। কিন্তু সমস্যা শুরু হলো তখনই যখন 2024 সালের জুলাইয়ে দায়িত্ব ছাড়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তিনি এক্সিলারেট এনার্জি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হলেন, মানে হিসাবে নিযুক্ত হলেন। এই দ্রুত রূপান্তর নিছক ব্যক্তিগত ক্যারিয়ার সিদ্ধান্ত নয়, এটি স্বার্থের সংঘাতের একটি ক্লাসিক উদাহরণ। কূটনৈতিক অবস্থান থেকে অর্জিত জ্ঞান এবং প্রভাব যখন সরাসরি একটি বেসরকারি জ্বালানি কোম্পানির মুনাফা বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় তখন সেটি আর নিরপেক্ষ অবস্থান থাকে না। আসলে প্রশ্ন হলো কেন অন্তর্বর্তী সরকার সেটিকে অক্ষত রাখলো? কারণ সরকার তো বলেছিল যে আগের সরকারের সকল অনৈতিক চুক্তি বাতিল করা হবে। যেসব চুক্তি বাতিল বা পুনর্বিবেচনার কথা বলা হয়েছিল সেখানে এই চুক্তির ক্ষেত্রে এক ধরনের সুরক্ষাই তো আমরা দেখতে পাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর যুক্তি সামনে এনে বাস্তবে এর অর্থ দাঁড়াচ্ছে যে একটি নির্দিষ্ট দেশের এবং কোম্পানির উপর জ্বালানি নিরাপত্তাকে নির্ভর করে ফেলা হয়েছে। এই নির্ভরতা কোনো দিনই সস্তা নয়। অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে এটি যে কত ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটি এসে আপনার উপরে প্রভাব ফেলছে যে আপনার ঘরে গ্যাস নেই। তড়িঘড়ি করে পিটার হাসের কোম্পানির সঙ্গে যখন এলএনজি চুক্তি হয় 1 লাখ কোটি টাকার, তখন ইউনূস সরকারের অর্থ উপদেষ্টা কি বলেছিলেন মনে আছে? অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বক্তব্যগুলো এই অস্পষ্টতাকে আরো ঘনীভূত করেছিল। তিনি তখন বলেছিলেন যে প্রতিযোগিতামূলক দরে বিভিন্ন উৎস থেকে কেনাকাটা হচ্ছে। বাস্তব চিত্র কিন্তু তা ছিল না। এক্সিলারেট এনার্জি একাধিকবার দামে সমন্বয়ের সুযোগ পেয়েছে, স্পট মার্কেটে তাদের অগ্রাধিকার বজায় থাকছে, আর অর্থ উপদেষ্টা নাকি জানতেনই না যে পিটার হাস এই কোম্পানির জন্য কাজ করছে। ভাবুন একবার, একজন অর্থ উপদেষ্টা যদি এত বড় চুক্তি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান সম্পর্কে অবগত না থাকেন তাহলে সেটা ভণ্ডামি ছাড়া আর কি হতে পারে বলেন তো? যা হোক, সেদিন গয়া গেছে, বর্তমানে ফিরি চুক্তি হয়ে গেছে এবং চুক্তির ফলাফল কি আপনারা বুঝতে পারছেন। এলপিজি সংকটের টাইমলাইনটা একবার দেখুন। এলএনজি চুক্তির কার্যকর বাস্তবায়নের পরপরই বাজারে সরবরাহ ঘাটতি, মূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকটের অভিযোগ বাড়তে থাকে। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যখন এটিকে
কারসাজি বলে ব্যাখ্যা করেন, তখন তিনি সমস্যার উপসর্গ দেখেন, মূল রোগ দেখেন না। কারণ মূল রোগ তো অন্য জায়গায়। মূল রোগ সম্বন্ধে তিনি খুব ভালো জানেন, তিনি তো সরকারি কর্মকর্তা ছিলেন এবং তিনি জানেন সেটা। ব্যক্তি খাতের কিছু অসাধু লোকের ভূমিকা থাকতেই পারে, কিন্তু একচেটিয়া চুক্তি এবং নীতিগত সীমাবদ্ধতার কারণে যখন কোনো প্রতিযোগিতাই থাকছে না, তখন কারসাজির সুযোগ তৈরি হয় রাষ্ট্রের সিদ্ধান্তের ফলে। এবং সেটা ফজল করিম খানের মতো জ্ঞান পাপীরা অবশ্যই জানেন। তিনি শুধু আওয়ামী লীগকে দোষ দেন, শেখ হাসিনাকে দোষ দেন, কিন্তু নিজেরা যে কত বড় পাপ করে ফেলেছেন সেই পাপের কথা বলেন না, কারণ তিনি জ্ঞান পাপী। এই সংকটকে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখাও ভুল হবে। সমুদ্র সীমা জয়ের পর আওয়ামী লীগ বিরাট পরিমাণে সমুদ্র সীমা জয় করেছিল, আপনাদের মনে থাকার কথা। বাংলাদেশের বঙ্গোপসাগরে বিপুল প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে। তেল, গ্যাস, খনিজ এবং গ্যাস হাইড্রেটের সম্ভাবনা দীর্ঘদিন ধরেই বড় শক্তিগুলো নজরে পড়েছিল। আগের সরকার স্বচ্ছ বিডিং এবং ধাপে ধাপে প্রস্তুতির যে চেষ্টা করছিল, তা বহুজাতিক কোম্পানির তাড়াহুড়া করা মুনাফা পরিকল্পনার সঙ্গে খাপ খায়নি। আর সে কারণেই আওয়ামী লীগ সরকারকে, শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। জোর করে ক্ষমতা দখলের পর দুর্বল অন্তর্বর্তী কাঠামোর মধ্যে এই আগ্রহ নতুন ভাবে সক্রিয় হয়েছে। আর জ্বালানি সংকট সেই প্রক্রিয়াকে আড়াল করার কার্যকর পর্দা হয়ে উঠেছে। এখানে শেখ হাসিনা সরকারের পতনের বিষয়টি কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক হিসাবের সঙ্গেও জড়িত। ক্ষমতার সেই পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তার মধ্যে ধারাবাহিকতা কম, আপোষ বেশি এবং পুরস্কৃত করার একটা প্রবণতা। বিশেষ করে কিছু রাষ্ট্র যারা তাকে ক্ষমতায় বসিয়েছে, তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া, সেটা দেশের ক্ষতি করে হলেও এই প্রবণতাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সংস্কার এবং দুর্নীতি বিরোধী অবস্থানের কথা বলা হলেও বাস্তবে একটি নির্দিষ্ট বিদেশি কোম্পানির সঙ্গে দরজা খুলে দেওয়া, এটিকে পুরস্কার বলা হোক বা চাপের ফল বলা হোক, উভয় ক্ষেত্রেই দেশের স্বার্থ দ্বিতীয় সারিতে চলে গেছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। রান্নার গ্যাস না পেয়ে পরিবারগুলো বিকল্প জ্বালানিতে ফিরছে, যা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। ছোট ব্যবসা, খাবারের দোকান, রেস্তোরাঁ সবই চাপের মুখে এখন। সরকার যখন ব্যবসায়ীদের দোষ দেয়, তখন মানুষ প্রশ্ন করে, নীতিগত ভুলের দায় কার? চুক্তিটা কি আমি করছি স্যার? চুক্তিটা তো আপনারা করছেন, ফজল কবির করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সব সাঙ্গপাঙ্গরা। যে সিদ্ধান্তে একটি মাত্র কোম্পানি পুরো বাজারকে নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতা পায়, সেখানে বাজার বিকৃত হবে না, এটা ভাবাই তো অবাস্তব। এই পরিস্থিতি প্রমাণ করছে যে জ্বালানি সংকট আসলে একটি সতর্ক সংকেত। এটি বলে দিচ্ছে যে কূটনীতি, ব্যবসা এবং রাষ্ট্র পরিচালনার সীমারেখা ঝাপসা হলে তার মূল্য দেয় নাগরিক। পিটার হাসের মতো সাবেক কূটনীতিকের বাংলাদেশের মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব সৃষ্টি করা, একচেটিয়া চুক্তির অস্বচ্ছতা এবং অন্তর্বর্তী সরকারের দুর্বলতা মিলিয়ে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আজ সংকটে রান্নার গ্যাস, কালে একটি বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা বা সমুদ্র সম্পদের গড়া বেই আপনি নিশ্চিত থাকতে পারেন। যতই নির্বাচন করে তারেক রহমানকে ক্ষমতায় আনা হোক না কেন, তারেক রহমানের পিতা জিয়াউর রহমানেরও সাধ্য নেই পিটার হাসের কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করে। আর বাতিল না হলে পরিস্থিতি বদলও আসবে না, তাই না? অথচ এই সমস্যার সমাধান একটাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। চুক্তি পুনর্মূল্যায়ন, স্বার্থের সংঘাত প্রকাশ এবং বহুমুখী উৎসে জ্বালানির নীতি দিকে না গেলে এই সংকট দীর্ঘস্থায়ী হবেই হবে। তাহলে কি করবেন আপনি মানে যারা রান্নার গ্যাস পাচ্ছেন না, তাদেরকে বলছি, এক কাজ করুন, আপনারা গ্যাসের চুলা যখনই নিভে যাবে তখনই পিটার হাসকে ফোন করুন। ইউনূসের রাজনৈতিক পিতা তিনি। ইউনূসকে না বলে সরাসরি তার প্রভুর কাছেই যাওয়া ভালো নয় কি? ফোন তুলুন, পিটার হাসকে জিজ্ঞেস করুন, ওই হারামজাদা গ্যাস দে আমারে, আমার চুলা জ্বলে না, আমার বাচ্চা না খেয়ে আছে। কারণ গ্যাসের দখল তাদেরই হাতে, আপনার দখলও আসলে। ভালো থাকবেন সবাই।